আজ তাড়াহুড়োতে একটা ক্যাব নিয়েছিল প্রেরণা। আজ রবিবার, গত দুদিন ছুটি ছিল, তাই ওদিকটা পুরোটা সামলে নিয়েছে সুযোগে। তবে আজ রেস্তোরাঁয় যেতেই হবে, কাজের চাপ আজ বেশি থাকবে। সেখান থেকে যাবে অফিসে। শুদ্ধকে স্কুলে দিয়ে ক্যাবে উঠেছিল আজ। প্রচণ্ড ভিড়ে তাকে রাইড শেয়ার করতে হচ্ছে। তাদের অ্যাপার্টমেন্টের 7 তলার ফারাজ ভাই প্রেরণাকে দেখে হাসলেন। লোকটা অমায়িক, সহজ সরল। প্রেরণার সাথে টুকটাক কথা বলতে বলতে বললেন, তুমি এত দৌড়ঝাঁপ করো, রিয়েলি ইমপ্রেসিভ। তোমার ভাবিও খুব দৌড়ঝাঁপ করে। বিজনেস অফিস সামলে বাড়িতে আসতেই তার মেজাজের কাছে টিকতে পারি না আমি আর আমার বাচ্চারা। ওরকম একটু স্ট্রেট আমিও থাকি। প্রেরণা হেসে জবাব দিল। ফারাজ সরল হাসি হেসে বললেন, অথচ আমরা পুরুষরা বাইরে থেকে কাজ করে এসে একটু মেজাজ দেখালেই তোমরা নারীরা কত অভিযোগ করো। কি বোঝা যায় বাইরের দুনিয়াটা কেমন, কতটা স্ট্রেস নিতে হয়, বোঝা যায়? লোকটা কথাটা বলেছে মন খোলাভাবে। সহজ সরল লোক ভীষণ। তবুও প্রেরণার মুখের হাসি মিলিয়ে গেল। জানালার বাইরে দৃষ্টি দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুটে বলল, জি বোঝা যায়। তার থেকে ভালো কে বোঝে আর? নিজের জন্য একটু মিস্টার টাইম নেই, একটু ছোটাছুটি নেই। প্রেরণার ইচ্ছে করে একটু ফুরফুরে মেজাজে থাকতে। কখনো বিকেলে মন চাইলে শাড়ি পল্লীতে গিয়ে দুটো শাড়ি কিনতে, একটু প্রতিবেশী ভাবিদের সাথে আড্ডা দিতে, একটু বই পড়তে, একটু গুছিয়ে বসে আচার খেতে। ইচ্ছে করে একটু বাথটাবে শরীর ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, পপকর্ন নিয়ে বসে একটা মুভি দেখতে। এত ছুটতে যে তারও ভালো লাগে না। ক্যাব থেকে প্রেরণা নেমে পড়ল। রেস্তোরাঁর সামনে তার স্বাদে আহ্লাদের সাইনবোর্ডটা ঠিকঠাকভাবে সেট করা যায়নি এখনো। ইহান তাজওয়ারের ক্লাবের বড় সাইনবোর্ডটার পাশে কোনো মতেই শিশু বাচ্চার মতো লাগছে 3D সাইনবোর্ডটা। এ ব্যাপারে একটু তাজওয়ার মির্জার সাথে অফিসিয়াল আলোচনা করা দরকার। রোজ তাদের দেখা হয়, আসতে যেতে মুখোমুখি হয়। ইহান চোখ তুলে চট করে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। প্রেরণা সালাম দিলে সালামের জবাব দেয়। এখানে এভাবেই কথা হয় দুজনের, এর বাড়তি কুটুম আলাপ হয় না। আজও প্রেরণার মুখোমুখি হলো ইহান। চট করে চোখ নামিয়ে নিজেই সালাম দিল। কোনো অসুবিধা হলে জানাবেন। জি বলছিলাম ওই সাইনবোর্ডটা ঠিক করে দেব। প্রেরণা সালামের জবাব দিলে বলল। হাসকি স্বর সংক্ষিপ্ত উত্তর দিল প্রেরণা। আন্তরিক হেসে মাথা নেড়ে চলে যায়। ইহান রোজকার মতো ঘাড় ঘুরিয়ে দেখে কি ভীষণ পরিশ্রমী গম্ভীর এক নারীকে, তার দুলতে থাকা বেনিকে, তার নম্র চলন অথচ দৃঢ় কদমকে। ইহান দেখে তার সমুদ্র নীলাকে, এক পর নারীকে। তর তর করে বুঝতার মনে বেড়ে যায় খামখেয়ালির জেদ। কেমন হ্যাংলা লাগে নিজেকে ইহান তাজওয়ারের। সে তো এমন ছিল না, কাউকে ভালো লাগলেই যে সেটাকে নিয়ে এত ভুগতে হবে এই বয়স তো তার নেই। কি অদ্ভুত এই হ্যাংলামির রোগটা। বেচারা পেয়ে তাকে ধরেছে। আপন এসে পাশে দাঁড়াতেই ইহান চট করে চোখ নামিয়ে নেয়। আপন বলে, ভাই, এই আজকের এতিমখানার খাবারের অর্ডারটা বাবুর্চি আপাকে দেব, মানে ওনার স্টাফদের। ইহান রাগি রাগি তাকালো আপনের দিকে। প্রেরণার রেস্তোরাঁ থেকে এই অফিসের সব কটা ছেলেকে দূরে থাকার করা আদেশ ইহানের। আপন ঘাবড়ে গিয়ে বলল, ভাই, রেস্তোরাঁয় যাব না, অনলাইনে অর্ডার করব, পাক্কা। ইহান কোনো জবাব না দিয়ে লম্বা কদমে বেরিয়ে পড়ল। আজ হাতে তেমন কাজ ছিল না, তবে বিশেষ একটি কাজে ইহান বেরিয়ে পড়ল। সে আজ হোপে যাবে ইরফানকে আনতে। ভাইয়ের কথাটা ভেবে ইহানের মনটা ফুরফুরে লাগছে। ইয়াসার মির্জা সেই তখন থেকে স্ত্রীর মন বোঝার চেষ্টায় আছে, তবে বুঝে উঠতে পারছে না সে বুঝতে চাইছে কি আসলে। তার ধর্মপত্নীর চেহারা দেখে মনে হচ্ছে ঠিক নেই কিছু একটা। মজার ছলে বলল, বলেছি চলো আমার সাথে মর্নিং ওয়াকে চলো, মেসেজটা এতে ফুরফুরে থাকে সারাদিন। আমার মেজাজ অফুরফুরে, আপনাকে কে বলল? ও আমি তো ভুলে গিয়েছি তুমি আলো, আমার চেহারাই এমন। কপাল কুঁচকে আলো স্বামীর দিকে তাকায়। ইয়াসার মির্জা তার ভুবন ভোলানো হাসি দিয়ে স্ত্রীকে কাছে টেনে টুপ করে একটা গালে চুমু খেয়ে ফেলে। বলে, জোকিং। আলো হেসে ফেলে। শামিন বলে, একদম বদলায়নি তোমার রূপ, সেই পুরনো আলো।
তবে মর্নিং ওয়ার্কের কর্নেলের ওয়াইফের সাথে অত হাসাহাসি করলেন যে আজ? শামিন অবাক হয়ে বলে। বুড়ো স্বামীর পেছনে গোয়েন্দা লাগিয়েছে শেষে? না, এই লজ্জা আমাকে শেষ করে দেবে। আমি এই মুখ নিয়ে নাতি নাতনির মুখ কিভাবে দেখব? গোয়েন্দা না, সুচিত্রা বৌদি বলেন আমাকে। ভাবি জানেন, আপনার জনাবকে দেখলাম মিসেস তালুকদারের সাথে জুস খাচ্ছিল মর্নিং ওয়ার্কে। সে কি হাসি তাদের! শামিন কৈফিয়ত দেওয়ার মতো করে বলে। মেয়ের বিয়ের ব্যাপারে টুকটাক জানতে চাইলো। আর হ্যাঁ, তোমার ওই সুচিত্রা বৌদিকেও বলে দিও আমিও দেখি রোজ তার উত্তম কুমার এক সাবৃত্রী চ্যাটার্জি নিয়ে কফি খাই গ্রিন পার্কে। আলো হা হয়ে যায়, বলে। আপনারা পুরুষরা কেউ কারো থেকে কম না। সেম টু ইউ, এক একজন গোয়েন্দা হয়েছ। আলো হেসে শামিনের কোট এগিয়ে দিয়ে বলে। এত না বকে রেডি হন, সময় নেই হাতে। ইসমামকে চুপচাপ ঘরে বসে ম্যাগাজিন পড়তে দেখে পরি বিরক্ত হয়। ইসমাম স্ত্রীর বিরক্তি অনুধাবন করেও নড়চড় করে না। রেকলাইনার চেয়ার ঠেসে বসে আছে। পরি এবার মেজাজ দেখিয়েই বলল। বাড়াবাড়ি, ভীষণ রকম বাড়াবাড়ি। আপনি উঠবেন? আরে তোমরা যাও না, 2 জামাইয়ের জন্য স্যুট নেবে? এত এত দল বেঁধে যাওয়ার কি আছে? তাছাড়া ভাইয়া তো যাচ্ছে, যাও। তিতি বিরক্ত পরি রীতিমতো খেপে যায়, চেঁচিয়ে বলে। ভাইয়া, ভাবি নিজেদের জামাইয়ের স্যুট নিতে যাচ্ছে, আপনার কি একটু আগ্রহ নেই নিজের মেয়ের জামাইয়ের জন্য? এখনো এত ঢং করছেন, মেয়েটা কিন্তু ওর কাছেই থাকবে আজীবন। আরে কি আশ্চর্য, এই বিয়ে নিয়ে তো আমার অমত নেই। আর যে যা চাও তাই করো, টাকা আমি খরচ করছি তো, আমাকে এখন একটু দূরে রাখো। স্বামীর কথা শুনে মুখটা শুকনো করে পরি বসে থাকে। ইসমাম কিছুক্ষণ স্ত্রীকে দেখে চুপ করে উঠে দাঁড়ায়। এত বছরেও এর ইসমামকে মানানোর বাচ্চামো ধরনের জেদ যায়নি। কি অদ্ভুত এই নারী চরিত্রগুলো! গোটা একটা সংসার সামলে ঠিক জায়গা বুঝে ঢলে পড়ে আহ্লাদ দিতে। আশ্চর্য! উঠে এসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে ইসমাম বলল। চলো। আজ তারা মানে এ বাড়ির বড়রা তাদের 2 জামাইকে নিয়ে জামাইদের জন্য কমপ্লিট ফর্মাল স্যুট নিতে যাবে। তবে মেয়েরা যাবে না। আজ শ্বশুর শাশুড়ি আর জামাইদের দিন। মারিয়া আর সোফিয়া বাচ্চাদের নিয়ে একদিনের জন্য আতায়ুর আলমের বাড়িতে গিয়েছে। তালাবদ্ধ হয়ে পড়ে আছে বাড়িটা। বাচ্চাদেরও তো পিতৃভূমি দেখানো প্রয়োজন। ঋতু চুপচাপ নিজের ঘরেই ছিল, উদাস মনে জানালার কাছে দাঁড়িয়ে ছিল। এই এত উৎসবে ঋতু মন দিতে পারে না, তার বুকটা শুধু হু হু করে। আজ এই বাড়ির উৎসব দৃশ্যটা অন্যরকম হতে পারত, সম্পূর্ণ অন্যরকম। এসব কিছু না ঘটলে ছেলেটা তার বোনদের বিয়েতে কি না করত। এই নিস্তব্ধ বাড়িটাকে মাতিয়ে রাখতে ওই বদরাকি চঞ্চল ছেলেটা একাই যথেষ্ট ছিল। ইলহাম মির্জা তখন অফিসে ছিলেন। শামিন ঋতুকে ডাকছিল। ভাসুরের ডাক কর্ণগোচর হতেই ঋতু ঘর থেকে বের হয়। ঋতুকে দেখে শামিন অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে। তুমি যাবে না আমাদের সাথে? আরে এমন সুযোগ আর হবে না ঋতু। বিয়ে উত্তরে গেলে আমরা বুড়োরা সবাই ব্যস্ত হয়ে পড়বো ঋতু। ইলহামকেও ডেকে নেব, চলো। ঋতু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শামিন তাকে কিছুক্ষণ দেখে বলে। ছেলেটা আসছে ঋতু, এখন সহজ হও। ভাইয়া, মা হিসেবে ন্যায় অন্যায়ের মাঝে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে আমাকে। আমি ব্যর্থ মা, কিন্তু আমার ব্যর্থতা কোথায় ছিল? আলো বলে ওঠে। ব্যর্থ আমরা সবাই ঋতু। একটা অদৃশ্য মনস্তান্ত্রিক দূরত্ব, যেটা বাচ্চাদের সাথে আমরা কখনোই কমাতে পারিনি। আমরা সবাই ব্যর্থ, তাই বলে সন্তানের ভালো তো শেষ নিঃশ্বাসের আগেও চাই। আমিও চাই। অযথা কষ্ট দিচ্ছ নিজেকে। শামিন বলল। শুদ্ধ কে ঋতু? আমাকে বলো, শুদ্ধ কে? শুদ্ধ কেবল মানুষ মৃত্যুর পরে হয়। ঋতু চুপটি করে দাঁড়িয়ে আছে। শামিন নম্র গলায় বলল। আমরা বুড়ো হচ্ছি ঋতু, ওদের বাকি জীবনটা পড়ে আছে। হাল ছাড়লে হবে না। বাবা মায়েরা হাল ছাড়তে পারে না, যা হয়েছে হয়েছে। চেষ্টা করো সবটা ঠিক করার। বাচ্চাগুলো যেন অসম্ভব ভালো থাকে। অভিভাবক হিসেবে নিজেদের ব্যর্থতার গ্লানি যেন ওদের নিয়ে গর্বে পরিণত হয়। একটু থেমে শামিন ঋতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। ছেলেটা আসছে, 3 দিন থেকে চলে যাবে। ও একজন অপরাধী, ও জানে সেটা।
তবে সেটা ওর মায়ের চোখে এভাবে দেখতে থাকতে ও তো শুদ্ধ হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। প্লিজ সহজ হও ঋতু। কর্তৃপক্ষ ইহানকে দিয়ে সমস্ত ফর্মালিটিসের কাগজে স্বাক্ষর করিয়ে ওয়ার্ডেনকে বলল ইরফান মির্জাকে গিয়ে খবর দিতে। আধা ঘন্টা অপেক্ষার পরে সেই মাহেন্দ্রক্ষণ এলো। চোখের সামনে কেমন সরল দেখতে ছেলেটাকে দেখে ইহান তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। একটা সাদা ট্রাউজার এবং বাদামি ফুল স্লিভ টি শার্ট পরিহিত ইরফান মির্জা নির্নিমেষ দেখছিল ভাইকে। এক কদম এগোলো ধীরে, তারপর আরো 2 কদম। হাঁ করে দেখছিল দাদানকে। সে কিছুই জানে না, তাকে কেউ বলেইনি। ইহান ম্ল্যান হেসে হাত বাড়িয়ে দিয়ে ভাইকে বলল, 3 দিনের ছুটি, বোনদের বিয়েতে যাবি না? হাইওয়ে পুরোটা ফাঁকা, একটা গাড়িও নেই এই ভর দুপুরে। ইহান গতানুগতিক স্পিডটা আজ বাড়িয়ে দিল। কেমন ভীষণ তাড়া ঠেকছে তার ভেতর থেকে। গাড়ির জানালার বাইরে মাথা বের করে লম্বা একটা শ্বাস ফেলল ইরফান মির্জা। পরপর বুক ভরা শ্বাস নিল সে। 2 চোখ বন্ধ করে মাথা সরিয়ে সিটে হেলান দিল। একটা বদ্ধ এরিয়ার এই বাতাসটাকে সে ভীষণ মিস করেছে, ভীষণ। ইহান ড্রাইভিং সিটে বসে তেরচা নজরে ভাইকে দেখছে। মিটি হাসছে সে। গাড়িতে মৃদু মিউজিক চলছে। ইরফান সুরের তালে তালে মাথা দুলিয়ে প্রথম যে কথাটা বলল সেটা হলো, বাড়িতে গিয়ে আমি মাম্মার হাতে রান্না দিয়ে 7 প্লেট ভাত খাবো দাদা, আই সোয়ার। সেহুকে কল দিয়েছিলে আপু? আসছে, শান্ত বাবা দিয়ে চলে যাবে। প্রোগ্রামের দিন আসবে শান্ত বাবা। 2 বোন এক বাটি চিপস নিয়ে বসেছে ভর দুপুরে। ইনায়া এসে গুটিসুটি মেরে এনশিরাহর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সেহুটা কেমন যেন হয়ে গিয়েছে আপু। পড়াশোনার চাপ, চিন্তার কিছুই নেই, আমাদের রোজ কথা হয়। বোনের মাথায় হাত বলিয়ে দিয়ে বলে ইনশিরাহ। ইনায়া উঠে বসলো। হঠাৎ করে একটা কথা মনে পড়ল তার। খুব ভয়ে ভয়ে বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? করো। আচ্ছা আপু, আমি রিলেশনের 15 দিনের মাথায় কেস খেয়ে গেলাম, আর তুমি 6 বছর ধরে শহরে পালিয়ে পালিয়ে প্রেম করলে। এত সহজে ধরা গেল না তোমাকে, কেন বলো তো? আমি তোর মতো নেলসে বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষর লিখে ঘুরে বেড়াতাম না, স্টুপিড। ইনায়া আপুর কথায় বোকা বোকা হাসলো লজ্জিত ভঙ্গিতে। তারপর হুট করে বলে ফেললো বেফাস কথা, আপু সাইমকে ভুলতে পেরেছো তুমি? থমকালো ইনশিরাহ। ইনায়া ঘাবড়েছে। একটা চর হয়তো তার গালে পড়বে ভাবছে সে, কিন্তু ইনশিরাহ খুবই শান্ত স্বরে বলল, না, একজন প্রতারককে ভোলা উচিত নয়। দুজনের মাঝে আবারও পিন পতন নীরবতা। ইনায়া বোনের শক্ত হয়ে যাওয়া মুখবিবর দেখে নম্র স্বরে বলল, আপু ভাইয়ের সাথে তোমার নর্মাল হয়েছে সম্পর্ক? দুলা ভাইয়ের সাথে? নর্মাল? কেমন নর্মালের কথা বলছিস তুই? এই যেমন ধরো তোমরা নর্মাল স্বামী স্ত্রীর মতো কথা বলো। নর্মাল স্বামী স্ত্রী কেমন কথা বলে? আরে আপু বোঝো না, আর 2 দিন পরে তো তোমরা এক ঘরে থাকবে। তোমাদের সাংসারিক আলাপ হয়েছে? সাংসারিক আলাপ সংসার হওয়ার পরে হয়নি। আরে তোমাদের মধ্যে রোমান্টিক আলাপ হয়েছে? ধর বোঝো না। ইনশিরাহ বোনের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়া বোকা বোকা হেসে বলল, ভাইয়া আই লাভ ইউ বলেছে তোমাকে? আই লাভ ইউ? আই লাভ ইউ কেন বলবে? লোকটা ইনশিরাহকে পছন্দ করে, অনুভব করে কি? কেন বলবে হুট করে আই লাভ ইউ? তবে এই বাক্যটা এতটা হুট করে কাউকে বলা যায়? ইনশিরাহ বলতে পারবে? অন্যমনস্ক হয়ে ভাবছে ইনশিরাহ। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। বড়রা মাত্রই বেরিয়েছে, তাদের এই সময়ে ফেরার কথা নয়। আর শেহু, তারও তো ফিরতে 3-4 ঘন্টা দেরি হবে। 2 বোন দুজনের দিকে চোখ বড় বড় করে কয়েক পলক তাকিয়ে থেকে একই সাথে এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে, ইরফান মির্জা। ঘর থেকে ছুটতে ছুটতে বেরোলো ওরা। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি ছুটতে পারে, আগে যেতে পারে গন্তব্যের কাছে। ইনুর স্বাস্থ্য ভারী হলেও আজ সে তার আপুকে হারিয়ে দিয়ে ছুটছে। সিঁড়িতে ধূপধাপ আওয়াজ তুলে নামছে দুজন। বুকের মধ্যে তীব্র আনন্দময় উত্তেজনা ভাইকে চোখে দেখার সামনাসামনি। সিঁড়ি থেকে নেবে লিভিং রুম পেরিয়ে লবি
বেয়ে সদর দরজার বাইরে পা রাখতেই থমকায় ওরা। ইহান তাজওয়ার মির্জার লাল BMW থেকে আঙিনায় পা রেখেছে এই বাড়ির বেচো ছেলেটা। ইনসি রাহু আর ইনায়া নিঃশ্বাস আটকে দেখছিল ভাইকে। পা থেকে মাথা, জিন্স এবং একটি সাদা রঙের শার্ট, চুলগুলো ট্রিম করা, হাতে তার অদ্ভুত বিদঘুটে রেসলেটটা নেই। কি ভীষণ মার্জিত আর অমায়িক লাগছে ভাইটাকে। কিন্তু একই হাল, মাত্র কদিনে দানবীয় শরীরটা কেমন শুকিয়ে গিয়েছে। একটা কিশোর সুলভ ভাব এসেছে চেহারাতে। আগের রাগী মির্জাটা যেন নেই। এ যেন বাহ্যিকভাবে অন্য একটি ছেলে, শান্ত একটি ছেলে। ইনসি রাহু আর ইনায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরফান দুই বোনকে দেখে একটা সরল হাসি হেসে দুজনকে ডাকে হাত দিয়ে। শ্যামলা চেহারায় ঠোঁটের কোণে ফুটে উঠেছে সরল হাসি। অল্প সময়ের জন্যে ইহান বুকে হাত বেঁধে পাশেই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। ভীষণ রকমের আবেগ প্রবণ হয়ে ইনসি রাহু আর ইনায়া ছুটে যায় ভাইয়ের কাছে। ইনায়া গিয়ে আগে ধরল, কাঁপা কাঁপা গলায় বলল, ও দাদান, তুমি অসুস্থ দাদান? ইরফান হেসে মাথা নাড়ে, ইনুকে দেখে, কিছুক্ষণ দেখে বলে, সারিয়ে পড়িস, এমন মহিলা সেজে থাকি সবসময়। চোখের পানি মুছে হাসতে হাসতে ইনায়া মাথা নাড়ায়। ইনসি রাহু চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে তার। ইরফান ইনায়াকে রেখে ইনসি রাহুর দিকে তাকায়। ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দেয় ইনসি রাহুর দিকে। তৎক্ষণাৎ ভাইয়ের হাতটা লুফে নিয়ে ইনসি রাহু কপালে ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল। ইরফান হাসছে বোনের কাণ্ড দেখে। ইহান কিছুটা দূরেই দাঁড়িয়ে ওদের তিনজনকে দেখছে, আদরের তিনজনকে। ইরফান ইনসি রাহুকে বলতে লাগলো, তুই এমন হলি কবে? এত ছিচকা দূরে কবে হলি? ছোট ভাই, এই ছোট ভাই, এই শোন শোন শোন, আচ্ছা কান্না থামা, শোন। ইনসি রাহু নাক টেনে ওর গালে হাত রেখে ইরফান বলে। দুপাশে মাথা নাড়ে ইনসি রাহু। ইরফান বলে, আমি তবুও বাজাবো। কথাটা শেষ না করেই ইরফান ইনসি রাহুকে একটা মোটামুটি ধরনের চড় মারে, খুবই সিরিয়াস ভঙ্গিতে। এটা আদেও মজা ছিল না। গালে হাত চেপে শ্বাস আটকে চোখ বড় বড় করে ভাইকে দেখে ইনসি রাহু। ইনায়া আর ইহান হতভম্ব ঘটনার আকস্মিকতায়। ইনসি রাহু ভীষণ রকমের হতবাক হয়ে অস্ফুটে বলে, মারলি কেন? শার্টের হাতা গোটাতে গোটাতে গা ছাড়া ভঙ্গিতে ইরফান জবাব দিল, এটা হচ্ছে ভাই জাতীয় শাসন। আমি 100% শিওর বড় দাদা নিশ্চয়ই তোকে এই চড়টা মারেনি। এটুকু বলে একটু থেমে সে আবারও বলতে শুরু করে, ছি, শেষমেশ সাইম ভুইয়া, দ্য গ্রেট রাঙ্গামুলা, ওয়াক থু। একদলা থুথু ফেললো ইরফান মাটিতে। ওরা তিনজন তখনও অবাক হয়ে দেখছে ইরফানকে। ইরফান ঘুরে সদর দরজার দিকে যেতে যেতে বলে, অবশ্য তোদের তিন ভাই বোনের রুচি মিলে যায় ছোট থেকেই, আমার মতো ইউনিক নোস। কথাটা বলে ইরফান শীষ বাজাতে বাজাতে বাড়ির ভিতরে ঢোকে। ইনসি রাহু ঘুরে ইহানের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এটাকে তুমি আনলে কেন দাদান? চেক করে আনোনি? এ তো একটুও শোধরায়নি। শান্তি নীরে আজ সন্ধ্যার পরে ইনসি রাহু ইনায়ার মেহেদি সঙ্গীত প্রোগ্রাম। তোনায়া দল বেঁধে পার্লারে এসেছে দুপুরেই। প্রতিযোগিতা হবে। এখন থেকে প্রোগ্রামের কয়টা দিন সুন্দরী প্রতিযোগিতায় এগিয়ে থাকবে কে? তাজুরি হাসতে হাসতে বলছে, ট্রাস্ট মি, ইসের ধারে কাছেও যাব না আমরা। ওই মেয়ের ধারালো সৌন্দর্য নিয়ে জন্মেছে। মানহা বলে, তোনা আসলেই সাইমের জন্য আফসোস হয়, বেটা অন্ধ। বলে কিনা ঠান্ডা মরা মাছ। তোনা বলে, ঠাডা মরা মাছ ধীরে ধীরে মুইন ফরাজির উষ্ণ মৎস্যকন্যা হয়ে যাবে। চোখ দেখলেই দেখিস হিংসায় জ্বলে পুড়ে মরবে। তোনার কথাই হেসে ওঠে বাকিরা। রিং বাজছে তোনার ফোনে। ইনসি রাহু আর মঈনকে নিয়ে আরো কিছু চমকপ্রদ মন্তব্য করে ফোনটা হাতে নিতেই তার চক্ষু চড়ক গাছ। বাকিরা ওর দিকে তাকিয়ে বলে, কিরে, কার ফোন? সাইম। অস্ফুট স্বরে বলে তোনা। রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করে সে কানে ধরে। ওপাশ থেকে সাইমের ঠান্ডা স্বর, তোনা কলটা কেটো না। হাউ ইজ? তোনার মুখটা হা হয়ে গেল, পরপর কপাল কোচকালো। হাউ ইজ এসি নাও মানি? ওই তাতে আপনার কি? কিছুই না, জাস্ট লেট মি। ইজ শি ওকে?
ওদিন রাতে কি হয়েছিল? ওই দিন রাতে এসে বিয়ে হয়ে গিয়েছে, আকদ হয়েছে, বুঝলেন? চেঁচিয়ে বলে তুনা। শাইম চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্যে, বলল, বিয়ে হয়েছে? বিয়ের তো 2 দিন পরে। 2 দিন পরে হবার কথা ছিল, বাট মুইন ভাই আর ইসি বড্ড তাড়াহুড়ো করলো। ওরা দুজন দুজনের প্রতি এতটাই দুর্বল হলো যে ওদের আর তর সইছে না, সোজা বিয়ে করে ফেলো। বুঝলেন, ব্লাডি চিটার। দুর্বল হলো? রোবটিক জবাব শাইমের। তুনা একটা পৈশাচিক হাসি হেসে বলল, জি, মুইন ভাইয়া এতটাই হ্যান্ডসাম যে ইসি তো পুরো গলে গিয়েছে। আর মুইন ভাইয়া তো ইসির জন্য যান হাজির করে এখনই। চুপ করে রয় শাইম। তুনার মেজাজ ধীরে ধীরে বড্ড গরম হয়ে উঠেছে, গা জ্বলছে। শাইমকে বলে, নাকেমি হচ্ছে এখন। হাউ ইজ ইসি নাও? জান গে, বাপের পছন্দ করা একটা উত্তপ্ত জীবন্ত ইলমাস বিয়ে করুন, যত সব ন্যাকাবোকা গদ্ধব ছেলে। অ্যান্ড ইউ লিসেন, আমাদের ইসি ঠান্ডা মরা মাছ নয়, ওটা আপনি। ফোন রাখুন। দুম করে কল কেটে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে তুনা। ওপাশে ফোন হাতে নিয়ে স্থির দাঁড়িয়ে আছে শাইম। তার দৃষ্টি স্থির, ফোনে বিড়বিড় করে বলল, বিয়ে হয়ে গিয়েছে? 7 প্লেট ভাত খাবার ইচ্ছে পোষণ করেছিল ইরফান মির্জা, কিন্তু ভাবগতি দেখে মনে হচ্ছে 1 প্লেটও ঠিকঠাকভাবে খেতে পারবে না। খাচ্ছে ধীরে ধীরে। ইহান মুখোমুখি একটা চেয়ারে বসে ওকে দেখছে। ইনশিরাহ আর ইনায়া একটু পর পর ইরফানের প্লেটে খাবার তুলে দিচ্ছে। ইরফান খেয়ে এগোতে পারছে না যদিও। বাইরে তখন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন বাড়িটা সাজাচ্ছে, ব্যাকইয়ার্ড সাজাচ্ছে, শান্তিনীরের গোটা এরিয়া সাজিয়েছে সেই সকাল থেকে। ইরফান খেতে খেতে ইহানকে বলে, এত তাড়াহুড়ো? আজ মেহেদি সঙ্গীত, কাল প্রোগ্রাম, পরশু ইসি শ্বশুর বাড়ি যাবে, মানে এত তাড়াহুড়ো? তোর জন্য তোর ছুটি 3 দিন। ইরফান চোখ তুলে তাকায়। তাই বলে ঠিকঠাকভাবে আনন্দ করবে না? তোকে ছাড়া আনন্দ হতোও না। আর আমি জেলে থাকলে? ইহান চুপ করে রয়। ইনশিরাহ ভাইয়ের প্লেটে বিফ তুলে দেয়। গেটের বাইরে তখন বাড়ির বড়দের দুটো গাড়ি এসে থামে। সব কাজ শেষ করে 2 জামাইকে নিয়ে রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চ করে প্রীতম আর মঈনকে তাদের গন্তব্যে ছেড়ে দিয়ে তারা এলো। ইলহাম মির্জাও তাদের সাথে আছে। গাড়ি থেকে নামলো সবাই হাসতে হাসতে। বেশ ফুরফুরে মেজাজ সবার। কতদিন পরে একটু ঘোরাঘুরি করেছে এভাবে 3 ভাই তাদের বউ নিয়ে। তবে হাসাহাসি হচ্ছিল অন্য একটি ব্যাপার নিয়ে। 2 জামাইয়ের কাণ্ড নিয়ে বাড়ির বড়রা দর্শকের মতন বসেছিল। রেস্তোরাঁর বিল পে করা নিয়ে বাড়ির নতুন 2 জামাইয়ের মধ্যে রীতিমতো হাতাহাতি লেগে গিয়েছিল, কেউ কারো থেকে কম না। মঈন বলেছে, বিলটা আমি দিচ্ছি। প্রীতম বলেছে, না ভাইয়া আমি দিচ্ছি। মুরব্বীরা চেয়ে চেয়ে দেখছিল তাদের। স্বামীন উঠে দাঁড়িয়ে একটা সুরাহা করেছিল অবশেষে। দুজনকে অর্ধেক অর্ধেক বিল পে করার সাজেশন দিয়েছিল। আজ জামাইরা শ্বশুর শাশুড়িদের ট্রেড দিয়েছিল। জামাইদের নিয়ে আলোচনা করতে করতে তারা সদর দরজার দিকে এগিয়ে যায়। পোর্চের ডান পাশে ইহানের গাড়িটা রাখা। সবাই থমকে দাঁড়িয়ে পড়ে সেখানেই, মুখ চাওয়াচাই করে একজন আরেকজনের সাথে। ইহানের তো রাতে ফেরার কথা ছিল। ঋতুর বুকটা কেমন করে ওঠে। কয়েক পলক গাড়িটাকে দেখে ছুটতে ছুটতে ভিতরে যায় ভদ্র মহিলা। মঈনকে তার কটেজের সামনে লিফট দিয়ে গিয়েছিল তার শ্বশুর শাশুড়িরা। আজ নিয়ে সামনের 3 দিন তারা ছুটি। কটেজের গেটের বাইরে বিশাল আকার একটি ট্র্যাক দাঁড়িয়ে আছে। ময়ূরের নববধূর আগমন উপলক্ষে কিছু ফার্নিচার অর্ডার করেছিল সে। তার মধ্যে আছে একটি বিশাল আকার ড্রেসিং টেবিল। বাড়ির মধ্যে বধূর জন্য একটা ছোটখাটো স্যালন বানিয়ে দেবে সে। কিছু কাবার্ডও অর্ডার করেছে। আরও ছিল হোম ডেকোরেশনের সামগ্রী। সে ছিল ব্যাচেলার, এক ছন্নছাড়া মানুষ। অতি প্রয়োজনীয় কিছু জিনিস ব্যতীত তেমন কিছুই কেনার আগ্রহ পায়নি কখনো, এখন পাচ্ছে। গেটের দারোয়ান মঈনকে দেখে সালাম দিল। মঈন এগিয়ে গেল। দারোয়ানের হাতে একটা বিশাল ফ্লাওয়ার বুকে দেখে জিজ্ঞাসাসূচক দৃষ্টি দিয়ে তাকায় সে। দারোয়ান বলে, স্যার, এক লোক এসে দিল আপনার বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছে। মঈন গম্ভীর হয়ে বলে, কোন লোক? আপনি আমাকে না জেনে নিলেন কেন? দারোয়ান আমতা আমতা করছে, বলল,
সরি স্যার, লিয়াকত চৌধুরী লোক পাঠিয়েছে। ওনাদের বুকে ফিরিয়ে দেওয়ার সাহস ছিল না। আপনাকে ফোনে পায়নি কেয়ারটেকাররা। মঈনের চোয়াল শক্ত হয়। দুদিন আগে প্রেস ক্লাবের একটা ঘটনায় মঈন তাদের সাথে সমঝোতা করেনি দেখে লিয়াকত চৌধুরী মাইন্ড করেছিলেন। আজ ঘটা করে ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে। মঈন বুকটা কয়েক পলক দেখে দারোয়ানকে ঠান্ডা স্বরে বলল, ওটা বাইরে ডাস্টবিনে রাখুন। কটেজে ঢুকে মঈন একটা একটা লম্বা শাওয়ার নিয়ে বেরোলো। ধবধবে সাদা রঙের তোয়ালে দিয়ে মাথাটা ঠিকঠাকভাবে মুছলও না। তোয়ালেটা দুকাঁধে ঝুলিয়ে বেডে বসলো। তার রুমের বিশাল আকার ওয়াশরুমে তখন দুজন মিস্ত্রি ছিল। মঈন ইনশিরাহর জন্য একটা বাথটাব সেট করিয়েছে ওয়াশরুমে। শ্যামলা সুদর্শন মুখটা, ভেজা ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। সেদিকে খেয়াল নেই মঈনের। সে একে একে তার বন্ধুদের কল দিতে ব্যস্ত। আজ শ্বশুর বাড়িতে মেহেদি সঙ্গীত প্রোগ্রামের ইনভিটেশন আছে। সন্ধ্যার পরেই যাবে সবাই। সবার সাথে যোগাযোগ করে মঈন বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। এখন সে তার বউয়ের সাথে কথা বলবে। ইনশিরাহর কলটা রিসিভ করলো। প্রতিদিন যতটুকু কথা হয় ঠিক ততটুকুই হলো। ইনশিরাহ জানালো তার ভাই এসেছে। মঈন তাকে আনন্দ করার কথা বলে ফোন কাটলো। তারপর বাগদানের রাতে ইনশিরাহর ছবিগুলো একটার পর একটা দেখতে লাগলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে পরিতৃপ্তির হাসি। এই এক নিখুঁত সৌন্দর্যের অধিকারিণী আর দুদিন বাদে তার ঘরময় পায়চারি করবে। যাকে দেখে মঈনের সকাল হবে, যার সান্নিধ্যে রাত হবে। ঋতু এক ছুটে চলে গেল ভেতরে, বাকিরা তার পেছন পেছন। ছুটতে ছুটতে ঋতু ডাইনিং টেবিলের নিকটে গিয়ে দাঁড়ালো। ইরফান খাওয়া থামিয়ে মাথা তুলতেই চোখাচোখি হলো মায়ের সাথে। শুকনো মরুভূমির মতো খড়খড়ে এক মাতৃ আত্মা ছটফটাচ্ছে। ঋতু ঠায় দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রয়। ইলহাম এসে দাঁড়ায় সেখানে। বাকিরাও অবাক হয়ে দেখছে ইরফানকে। স্বামী রিহানকে বলল, সন্ধ্যায় ফেরার কথা ছিল না? ছাড় পেয়ে গেলাম আগে। সবাই দেখতে লাগলো ছেলেটাকে। বয়স কম কম লাগছে, মনে হচ্ছে 22-23-এর প্রাণবন্ত এক যুবক সদ্য ভার্সিটিতে উঠেছে। ঋতুর গলা ভেঙে আসে। ইরফান মায়ের থেকে চোখ নামিয়ে ধীর স্থির শেষ লোকপা মুখে পুড়ে চিবুতে চিবুতে বলে, সব ঠিক ছিল, তবে মাম্মা লবণ বেশি হয়ে গেছে। আর মাছ ভুনাতে জিরাটা কেন দাও বলো তো? বিরক্ত লাগে মাম্মা। ঋতুর চোখ বেয়ে পানি পড়ছে। আল গোছে সে তা মুছেও নিল। ইরফান প্লেটে হাত ধুয়ে ফেলে, উঠে চলে আসে মায়ের কাছে। এসে ঋতুর মাথা থেকে আঁচল নামিয়ে হাতটা মুছে নেয়। ঋতু ছেলেকে দেখে কিছু বলে না মুখে। ইরফান মুখটা মুছে নিয়ে মাকে দুহাতে আগলে ধরে নিজের কাছে টেনে মায়ের দোগালে চুমু খায় দুটো। তারপর মাকে ছেড়ে ধীরে হেঁটে ইলহামের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম পাপা। ইলহাম একটু অবাক হয়ে সালামের জবাব দিল ছেলেকে শান্ত স্বরে। ইরফান একে একে বাড়ির সব বড়দের সাথে কুশল বিনিময় করে। বড় মায়ের হাত ধরে হাতে চুমু খেলো, ছোট মায়ের হাত ধরে হাতে চুমু খেলো। ঋতু গম্ভীর কণ্ঠে ছেলেকে বলে, গিয়ে গোসল করে একটু ঘুমিয়ে নাও। বিকেলের পর থেকে সব মেহমানরা চলে আসবে, তখন তোমার প্রয়োজন হবে আমাদের। ইরফান ভদ্রভাবে মাথা নেড়ে বলে, জি। ধীর স্থির হেঁটে সিঁড়ির কাছটাতে যায় ইরফান। ভীষণ কৌতূহলী হয়ে ওকে দেখছিল ইনশিরাহ, ইনায়া। ইনশিরাহ অস্ফুটে পাশে দাঁড়ানো ইহানকে বলে, একটু আগে না কত বাদরামি করলো, এখন ভোলটা কি পাল্টে নিষ্পাপ সেজেছে দেখেছো বড়দের সামনে? একটা আস্ত গিরগিটি। ইহান শুধু দেখে সবাইকে। বাইরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনের কথার আওয়াজ হচ্ছে। শামিন একটা লম্বা শ্বাস ফেলে সবার দিকে তাকিয়ে বলে, সবাই সন্ধ্যার পর অনুষ্ঠানের জন্য তৈরি হও, দুবাড়িতে যোগাযোগ করো। আমি আর ইলহাম উপরে যাচ্ছি, আমাদের হিসেব নিয়ে বসতে হবে। দীর্ঘ 1.5 মাস পর নিজের ঘরটাতে পা রাখে ইরফান। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ঘরে ঢুকে এক লাফে বিছানায় শুয়ে পড়ল সে। এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করলো। তারপর উঠে নিজের ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সবকিছু নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও এদিক ওদিক হয়নি। কাবার থেকে একটা তোয়ালে, একটা 3/4 প্যান্ট বের করে নেয় ইরফান গোসল করবে বলে। পরপর নিজের
নিজের হাতের দিকে তাকিয়ে 3/4 প্যান্টটাকে রেখে একটা ফুল ট্রাউজার্স বের করে নেয় সে। দীর্ঘ সময়ের গোসল শেষে বেরিয়ে এসেই দেখে বড় বাবা তার বিছানায় চুপচাপ বসে আছে। ইরফান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শামিনের দিকে। শামিন রাশভারী গলায় বলে, বসো। ইরফান বড় বাবার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে সামনাসামনি বসে তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলো। শামিন ওকে দেখতে দেখতে বলে, ও বাড়ি মানে ইনুর শ্বশুর বাড়ির লোক আসবে সবাই। ইরফান মাথা তুলে বড় বাবার দিকে তাকায়। শামিন বলতে থাকে, একটু ঘুমিয়ে নাও, সন্ধ্যার পরে এই অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছে করলে নেবে, তবে প্রীতমের সাথে হেসে সালাম বিনিময় করবে, প্রেরণাকে দেখলে সালাম দেবে। এবং এটুকু বলে শামিন একটু থেমে বলে ওঠে, ভুল করুক প্রণমী মেয়েটার সামনে যাবে না। ছেলেকে খুব কড়া করে বলতে চাইলেও পারল না শামিন। অত্যন্ত নম্র স্বরেই বলল কথাটা। ইরফান কিছুক্ষণ বড় বাবাকে দেখে স্মিত হাসে, তারপর বলে ওঠে, ডোন্ট ওয়ারি, আমি একটা লম্বা ঘুম দিতে চাচ্ছি বড় বাবা। এসব অনুষ্ঠান নিয়ে মাথা ব্যথা নেই। আসলে ওই শালারা। এটুকু বলে থতমত খেয়ে যায় ইরফান। শামিন তাকিয়ে আছে। ইরফান নিজেকে শুধরে নিয়ে বলল, মানে ওই ওখানে লোকগুলো খুব ডিসিপ্লিনড। বিকেলে একটু ঘুমাতে পারি না, এখন ঘুম দেব। তুমি যাও, কাল প্রোগ্রামে থাকবো, চিন্তা করো না, যাও। শামিন চুপচাপ উঠে চলে যায়। ইরফান সত্যি সত্যি বিছানায় গা এলিয়ে দিয়ে দুচোখ বুজে থাকে। সন্ধ্যা নাগাদ মেহমানরা আসতে শুরু করেছে। ঝাঁ চকচকে বাড়িটায় অন্দরমহলে আঙিনায় ঠিকরে পড়ছে আলোক রোশনাই। মৃদু আওয়াজে ক্লাসিক মিউজিক বাজছে। ইনায়ার বান্ধবীরা নিস্তলার গেস্ট রুমে নিজেদের পছন্দের গানে নাচ প্র্যাকটিস করছিল। নাচবে তারা আজ। তখন বাইরে লিভিং রুমে শামিনের হাঁকডাক শোনা গেল। একে ডাকছে, তাকে মার্ডার করছে। আলো বারবার করে বলছে, আপনি শান্ত হন, যথেষ্ট মানুষ আছে আমরা কাজ করার, অতিরিক্ত চাপ নিচ্ছেন। শামিন স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে হাঁক ছাড়তে ছাড়তে ইলহামকে ডাকে। আরে এই ইলহাম, ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কোথায়? এদিকে আসো। 3 ভাইয়ের একই অবস্থা, শুধু শুধু পাক খাচ্ছে গোটা বাড়িতে। বাড়ির বউয়েরা এই দৃশ্য দেখে চেয়ে চেয়ে। চলে গিয়েছে বিকেলেই। সেহা এসেছে বাড়িতে। শান্ত কিছুক্ষণ থেকে চলে গিয়েছে বিকালেই। মারিয়া সোফিয়ারাও এসে পড়েছে। কাছের দূরের আত্মীয় স্বজনে বাড়িটা গিজগিজ করছে। তবে দু বোনের শ্বশুর বাড়ি থেকে কোনো মেহমান এসে এখনো উপস্থিত হয়নি। ইহান সবকিছুর দেখভাল করছিল। খুব খাটাখাটুনি গিয়েছে বিকেল থেকে। ইনশিরাহর ঘরে তখন ইনশিরাহ আর ইনায়াকে সাজাচ্ছিল তুনারা। আজকের প্রোগ্রামের ড্রেস কোড, প্রত্যেকে মেরুন রঙের পোশাক পরতে হবে। 2 বোনকে ওরা মেরুন রঙের শিফনের শাড়িতে জড়ালো, সাজিয়ে দিল। সেহা চুপচাপ বিছানায় বসেছিল। ইনায়া ওকে বারবার ধমকে ওঠে, কিরে রেডি হ, ওই সালোয়ার স্যুটটা পর, তোর জন্য নিয়েছি। মেহেদি পরানোর জন্য 4 জন আর্টিস্ট আনা হয়েছে। 2 কনেকে নিয়ে স্টেজে বসানো হলো পাশাপাশি। এই অনুষ্ঠানটা বাড়ির অন্তর্মহলে হবে। ঠিক সন্ধে 7টা নাগাদ এসে পৌঁছলো এবাড়ির বড় জামাই মঈন ফরাজি। নিজেকে আবৃত করেছে একটি মেরুন রঙের পাঞ্জাবিতে। পাঞ্জাবিতে কখনো কেউ দেখেনি মঈনকে। মেদহীন শরীরে ভীষণ মানিয়েছে ওই ঐতিহ্যবাহী পোশাকটা। নতুন বরকে দেখে মুগ্ধ হতে হবেই হবে আজ। তার শ্যালিকা সমাজ তাকে এনে বসালো ঠিক ইনশিরাহর পাশে। দুজনকে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছিল সবাই, ঠিক রাজ্যটক যেন। মঈন আর চোখে বউকে দেখছিল। আজ সাজসজ্জা ভীষণ আলাদা। শ্যাম গাল দুটো গোলাপি আভায় চলচল করছে। পাতলা দুটো অধর রাঙার হয়েছে একেবারেই আলাদা মেরুন রঙের লিপস্টিকে। গলায় কানে ফুলের গয়না। স্বামী নিয়াসার মির্জার রোবট বাগানের একমাত্র মেরুন চারবেরা মনে হচ্ছে। বেহায়া চোখ নামাতে চেয়েও পায় না মঈন। ইনশিরাহ স্বাভাবিকভাবে মঈনকে বলে, আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো? এটুকু ঋতু ঝাড়ি মেরে মেরে 100 বার বলে দিয়েছে ইনশিরাহকে। জামাই এলে যেন ইনশিরাহ তার কাছে 5 মিনিট পর পর তার কিছু লাগবে কিনা, অসুবিধে হচ্ছে কিনা এসব জানতে চায়। ইনশিরাহর হাত তখন মেহেদি রাঙা হচ্ছিল। একটু একটু করে 2 হাত ভরে গেল অভূতপূর্ব আঁকাবাঁকা নকশাতে। হেনা আর্টিস্ট বললেন, কি নাম লিখবো গ্রোমের? ইনশিরাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মহিলার দিকে। তিনি আবারও বললেন,
কি নাম লিখবো গ্রুমের? মঈন পাশ থেকে জবাব দিল। ইটস মইন। মইন। চকিতে ফিরে মঈনের দিকে এক পলক তাকালো ইনশিরাহ। মঈন তার চোখের দিকে তাকিয়েছে। তার অবন মদ্যপ চাহনি দেখে ইনশিরাহর ভিতরটা কোথাও লজ্জায় কাঁপলো। এই অনুভূতি কিন্তু তখনও ধরতে পারেনি নববধূ। তার বোঝার কথাও নয়। ধীরে ধীরে দৃষ্টি নত করে ইনশিরাহ দেখলো তার নকশা আঁকা হাতের ফাঁকা গোল জায়গাটা দখল করেছে 5টা ইংরেজি অক্ষর MUYIN। ইনশিরাহ অবাক হয়ে দেখতে লাগলো নিচের হাত। মঈনের শালিকারা এসে হুমড়ি খেয়ে পড়ল। এই দুলাভাইয়ের হাতে ইসির নাম লিখে দাও কেউ। ময়ূরের পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে আপ্যায়ন করছে আলো আর ঋতু। পরি এত ছোটাছুটি করতে পারে না, হাঁপ ধরে যায়। তাই সে মেয়েগুলোকে সঙ্গ দিচ্ছিল। আজান আয়াতের বাচ্চারা বাড়িতে আগত মেহমানদের বাচ্চাদের সাথে হৈ হৈ করছে। ঠিক তখনই গেটের সামনে পেরুনাদের ক্যাব এসে দাঁড়ায়। তাদের স্বাগত জানাতে ইহান এবং ইলহাম গেটের কাছেই দাঁড়িয়েছিল। ক্যাব থেকে নেমে প্রেরণা ইলহাম মির্জাকে সালাম দিল। একটা সাদা রঙের বেনারসি সফট কাতান শাড়ির পাটটা মেরুন রঙের, চুলে সেই একটা লম্বা বেনি। এই এতটুকু সাজলো সে। ইহান দেখলো, সাথে সাথে চোখ নামিয়েও নিল। প্রীতম নেমে এসে প্রণমীকে ধরে ধরে নামালো। ওদের বাড়ি থেকে জামি, শুভ, সাফওয়ান এসেছে। মিস জেনি প্রেরণার ফুপির সাথে বাড়িতে থেকে গিয়েছে। ইলহাম মির্জা প্রণমীকে দেখে একটু স্বস্তি পেল যেন। যাক, মেয়েটা কিছুটা ঠিক আছে। তবে না হলে এ বাড়িতে আনা এতটাও সহজ ছিল না ওকে। শুদ্ধকে জামি কোলে তুলে নিল। শুরুতেই শুদ্ধের চোখ গেল ইহানের দিকে। দুজনের চোখাচোখি হতেই দুজনের ঠোঁট প্রশস্ত করে হাসলো। হাত নেড়ে ইহান শুদ্ধকে বলল, হ্যালো। শুদ্ধও ঠিক সাথে সাথে শব্দটি বলেছে। দুজনে আবারও হেসে ফেলল। শুদ্ধ হাসছে মুখে হাত চেপে। এই আঙ্কেলটার সাথে কথা বলতে গেলেই এমন হয়। শুদ্ধ দারুণ মজা পায় এতে। প্রেরণা গিয়ে প্রণমীর আর একটা হাত ধরল। নিচু স্বরে বোনকে অভয় দিয়ে বলল, সামনে ইলহাম আঙ্কেল আর তোমার ইহান ভাইয়া, সালাম দাও। প্রণমী নিচতলায় সালাম দিল। একটা মেরুন রঙের সালোয়ার স্যুট পরেছে প্রণমী। দীঘল চুলগুলো ছড়িয়ে আছে পিঠে। সাজিয়ে দেয়নি তাকে প্রেরণা, আর তার সাজবার প্রয়োজনও পড়ে না। ভাইয়া আপুর হাত ধরে আরো একবার পা রাখলো এই বাড়ির গেটে, যেখানে সে আরো একবার এসেছিল। আর্টিস্টরা মেয়েগুলোর হাত রাঙিয়ে দিচ্ছে। এখনো মেয়েদের নৃত্যানুষ্ঠান আরম্ভ হয়নি। ওদের খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে চারিপাশ। প্রেরণাদের আপ্যায়নের পরে এখানে বসিয়ে রাখা হয়েছে। অদূরে স্টেজে মঈন ইনশিরাহ চুপচাপ বসে আছে। প্রীতম ইনায়া একপাশে বসে গল্প করছে। জামিররাও ওদের কাছে। ইনায়ার বান্ধবীগুলো প্রেরণাকে টানতে টানতে আর্টিস্টের কাছে নিয়ে এসে বসিয়ে দিল। বাধা দিয়ে প্রেরণা বলল, এই না, আমি মেহেদি পরবো না। বোনের হাত ধরে চুপচাপ বসে আছে প্রণমী। আলো আর পরি বারবার খোঁজ নিচ্ছে এসে। এত কিছুর মাঝেও প্রেরণা সতর্ক হয়ে আশেপাশে দেখে শুধু। ওই ছেলেটাকে খোঁজে, যার কাছ থেকে প্রণমীকে আগলাতে চায় সে। বাড়ির বড়রা যথেষ্ট অমায়িক, এমনকি ওই ঋতু আন্টিও। প্রণমীকে দেখেই মাথায় হাত বুলিয়েছে। একটু একটু স্বস্তি পাচ্ছে প্রেরণা। ওর আশেপাশে হাসাহাসির চাপা শব্দ। ইনায়ার দুজন বান্ধবী আর্টিস্টকে দিয়ে নিজেদের হাতেই অক্ষরটা লিখিয়ে হাসিতে ফেটে পড়ল। প্রেরণা কৌতূহলী হয়ে ওদের দেখলো, খেয়াল করলো ওদের হাত। ইনায়ার ওই বান্ধবীগুলো ইরফানকে গণহারে পছন্দ করে প্রেরণা শুনেছে ইনুর কাছে। হঠাৎ রাগে প্রেরণার গা রিরি করে ওঠে এমন ছ্যাবলামি দেখে। কত বড় বড় এক একটা মেয়ে, অথচ মাথায় বুদ্ধি বিবেচনা কিছুই নেই। একটা গালিবাজ গুন্ডা ছেলেকে নিয়ে মাতামাতি। কি অদ্ভুত এই উঠতি মেয়েগুলো, কি ভয়াবহ ফ্যান্টাসিতে ভোগে এরা। ওদের সাথে প্রেরণা অনেকটাই ফ্রি। মাঝে মাঝে যাই ইনায়ার সম্পর্ক ধরে প্রেরণাদের অ্যাপার্টমেন্টে। ওদের এই নির্লজ্জতা দেখে কড়া গলায় প্রেরণা বলে উঠল, হাইব্রিস্ট্রোফোবিয়া, টক্সিক, গালিবাজ, খ্যাপাটে, গুন্ডা টাইপ অপরাধী ছেলেদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগা মেয়েদের এই রোগটার নাম হাইব্রিস্ট্রোফিলিয়া। বর্তমানে গণহারে সবাইকে ধরছে এই রোগ। বিশেষ করে তোমাদের বয়সী মেয়েদের। একটা গালিবাজ, গুন্ডা, মার্কাটারি পুরুষকে নিয়ে তীব্র ফ্যান্টাসি, এদের প্রতি দুর্বল হওয়া, তাদের মধ্যেই আসল পুরুষত্ব খুঁজে পাওয়া। এই ধরনের মেয়েদের সাথে উচিত কি জানো? উল্টো করে ঝুলিয়ে দুবেলা নিয়ম করে
চাপকে সিধে করা। এদের মানসিক ডাক্তার দিয়ে কিছু হয় না। এদের লাই দিলে নিজের জীবন আর পরিবারের ভয়াবহ বিপদ ডেকে আনে এরা। তবে তোমাদের সাবধান করে দিচ্ছি মেয়েরা, একটা কথা মাথায় রাখবে, কঠোরতা একই সাথে কোমলতা, গম্ভীরতা, দু চোখের সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অগাধ সম্মান, তিনটা জিনিসেই একজন পুরুষের পৌরুষত্ব প্রকাশ করে। এসব ফিল্ম দেখে কখনো ফ্যান্টাসিতে ভুগতে যেও না, বিপদে পড়বে। হুট করে কেন জানি প্রেরণার রাগ উঠেছে, তাই গড়গড় করে বলেছে কথাগুলো। ওরা সবাই হাঁ করে তাকিয়ে আছে প্রেরণার দিকে। প্রেরণা এই জ্ঞানগুলো ওদের কেন দিচ্ছে ওরা বুঝতে পারল না। প্রেরণা হঠাৎ গম্ভীরতা কমিয়ে মিষ্টি করে হাসলো, বলল, এই দেখো কি থেকে কি বললাম, আসলে বয়স হচ্ছে তো, তাই ছেলে মেয়ে দেখলেই জ্ঞান ঝাড়তে ইচ্ছে করে, সরি। ওরা বোকা বনে গিয়েছে পুরো। প্রেরণা প্রণমীকে বসিয়ে রেখে একটু উঠে দাঁড়ায় ইনশি রাহুর কাছে যাবে বলে। ইনায়ার ইঁচড়ে পাকা বান্ধবীদের হা হয়ে যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে দাঁড়াতেই ইহানের মুখোমুখি হলো সে। ইনায়ার ইঁচড়ে পাকা বান্ধবীদের হা হয়ে যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে দাঁড়াতেই ইহানের মুখোমুখি হলো প্রেরণা। কঠোরতা একই সাথে কোমলতা, গম্ভীরতা আর দোচোখের সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অগাধ সম্মান নিয়েই দাঁড়িয়েছিল এই বাড়ির শান্ত গম্ভীর বড় ছেলেটি। প্রেরণা দেখলো, তবে টের পেল না ঘৃণাক্ষরেও। এক পর নারীর প্রতি মুগ্ধতা জড়ো করার পাপের ঘোড়া দিনকে দিন ভর্তি করে ফেলছে এই বাড়ির বড় ছেলে ইহান তাজওয়ার। যদি এত বোঝ নিয়ে চলা প্রেরণা এটুকু বুঝে ফেলতো, তবে সে ভুল করেও আসতো না এই লোকের সামনে। যদি ইহানের মনের ভাবনা বুদ্ধিমতী প্রেরণা বুঝে নিত, তবে ভীষণ রকম ক্ষেপে যেত প্রেরণা। বলতো, আপনি পাগল এ হয়, দূরে থাকবেন আমার থেকে। এমন অনাসৃষ্টি কাণ্ড প্রেরণা কি সহজভাবে নেবে? কখনো নয়। প্রেরণা ভদ্রভাবে একটা স্নিগ্ধ হাসি ইহানকে উপহার দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তার অভ্যেস মতন ঘাড় ঘুরিয়ে দেখে প্রেরণাকে। গভীর মুখভঙ্গি অথচ অন্তরে অদ্ভুত আন্দোলন। ইহান ঘুরে শুদ্ধকে দেখল, হাত বাড়িয়ে ইশারা করে ডাকলো শুদ্ধকে। শুদ্ধ ছুটতে ছুটতে এলো মামার কোল থেকে। ইহান হাত বাড়িয়ে লুফে নিল আদুরে প্রাণটাকে, কপালে কপাল ঠেকিয়ে বলে, এই বাচ্চা, কোল্ড ড্রিঙ্কস খাবে? শুদ্ধ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, মাম্মা ওগুলো খেতে বারণ করেছে, বলেছে ওসব বড়রা খাবে। তোমাদের জন্য আছে তো, অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, ম্যাঙ্গো জুস, লেমন জুস, স্ট্রবেরি, কোনটা খাবে? অরেঞ্জ। ইহান শুদ্ধকে জুস বার থেকে একটি অরেঞ্জ জুস দিয়ে দেয়। এখানে এই পরিবেশে বাচ্চাদের জমছে না। ইহান শুদ্ধকে মুগ্ধ, মইজ আর বাকি বাচ্চাদের সাথে দোতলায় পাঠিয়ে দেয় প্লে রুমে। সোফিয়া আর মারিয়া শাড়ি পরে সেজেগুজে এলো নাচবে বলে। ওরা দুজনেই খুব ফুর্তিবাজ। আজিয়া নায়াত এখানে উপস্থিত নেই, দুজনেই আগামীকাল সকালে এসে পৌঁছবে। ইহান ঘুরে আবারও প্রেরণার দিকে তাকায় প্রণমীর দিকে, তারপর তাকায় দোতলায়। ইরফান এখনো ঘুমোচ্ছে। অস্বাভাবিক ঠেকছে ইহানের কাছে বিষয়টা। সেহা রেডি হয়ে ঘর থেকে বেরোয়। ত্রস্ত পায়ে হেঁটে রাগী মির্জার ঘরের সামনে এসেই থমকে দাঁড়ায় সে। বিকেলে এই বাড়ি পৌঁছে রাগী মির্জার সাথে দেখা হয়নি তার। পালিয়ে পালিয়ে থাকে সে। মানুষটার সামনে দাঁড়াতে পারবে না সম্ভবত সেহার এই লুকোনো অনুভূতি, এই অস্বাভাবিকতা ওই বুদ্ধিমান ছেলে পড়ে নেবে। তারপর খুব খারাপ হবে। একটু থেমে সেহা ছুটতে ছুটতে নিচতলার সিঁড়ির কাছে যায়। ইরফানের চোখ বাঁচিয়ে নিচে নেমেই সেহা প্রথমেই দেখল প্রণমীকে, যে ইনায়ার বান্ধবীদের কথা শুনছিল চুপ করে বসে। সেহা আপাত মস্তক দেখল মেয়েটাকে। কি সুন্দর একটা মেয়ে। সেহার মেয়েটার সৌন্দর্য নিয়েও হিংসে হয়। বেশিক্ষণ তাকিয়ে না থেকে সেহা ঘুরে ইনশি রাহুর কাছে গিয়ে চুপ করে বসে থাকে। দুহাতে মেহেদি রাঙিয়ে ইনশি রাহু মেয়েদের নাচ দেখছিল। রুসফি নাচছে। বাড়ির বড়রা কেউ এই প্রোগ্রামে অংশ নেয়নি। তারা ব্যাকইয়ার্ডে আড্ডা জমিয়েছে মুরব্বী মেহমানদের সাথে। এখানে কেবল তরুণেরা। রুসফি মেয়েটা দারুণ নাচে। সবাই নাচ তুলেছে বহু পুরনো দিনের গানে। ইনশি রাহু দেখছিল নাচ, মহিন দেখছিল তার বধূকে।
খোলা চুলগুলো মৃদুমন্দ বাতাসের দাপটে এলোমেলো হয়ে মুখের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে বিরক্ত করছিল ইনসি রাহুকে। মঈন কিছুক্ষণ তা দেখে চুম্বকের মতন তার আঙ্গুল কেউ টেনে নিচ্ছে। বুঝতে পারেনি ফরাজি। নেশালো দৃষ্টিতে তাকিয়ে বউয়ের কপাল থেকে চুলগুলো সরানোর নিমিত্তে আঙ্গুল ছোঁয়াতেই হুট করে ইনসি রাহু কেঁপে উঠে ছিটকে যায় এক প্রকার। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মঈন ভীষণ রকমের লজ্জা পেয়ে চোখ মুখ শক্ত করে বসে থাকে। কেউ ওদের এই দৃশ্যটা খেয়াল করেনি। ইনসি রাহু নিজেকে সামলে আবারও এগিয়ে আসে, নির্লিপ্ত হয়ে বসে থাকে মঈনের পাশে, তার দৃষ্টি নত। হুট করে ঘাবড়ে গিয়ে ধরফড়িয়ে উঠছিল সে। মঈন চুপচাপ থাকে কিছুটা সময়, তারপর ইনসি রাহুকে বলে, সরি, চুলগুলো। ওদিকে হইচই পড়ে যায়। দল বেঁধে নেমেছে ইনিয়ার বান্ধবীরা। এত নাচানাচি দেখে জামি দাঁত বের করে হাসল। প্রীতমের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তোর নিব্বি শালিকারা এক একটা কষি নাকি? এত মুস্ত্রি করছে কেন? সাফওয়ান আর শুভ দুহাতে মুখ চেপে ধরে হাসছে। প্রেরণা গিয়ে আবারও বোনের পাশে বসে পড়ে বোনকে আগলে নিয়ে এত হইচইয়ের মাঝে মনও ক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়েছিল ইনায়া। এত নাচানাচি দেখে তারও নাচতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে সবাই বলবে কি বেলাজ মেয়ে। যদিও কেউ বলবে না মুখে, মডার্ন যুগ, কিন্তু মনে মনে ভাববে। মনে মনে বলবে হাতির মতো শরীরটা নিয়ে নাচতে এসেছে। দেখো, কিছুক্ষণ উসখুস করে শেষমেশ পারল না নিজেকে ধরে রাখতে। রিন্তুকে ফিসফিসিয়ে বলল, তোরা আমাকে টেনে নিয়ে যাবি, আমি ভাব দেখাবো আমি নাচতে চাই না, কিন্তু তোরা জোর করবি, ঠিক আছে? রিন্তু তখনই টানাটানি শুরু করলো। ইনায়া বলে, এই এখন না, একটু পরে। প্রীতম পাশে দাঁড়িয়ে বউকেই লক্ষ্য করছিল। দুই ঠোঁটে চঞ্চলতা, দু চোখে সংকোচ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ধাক্কা দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় ওদের কাছে। বুড়ো আঙ্গুল উঁচিয়ে ইশারায় বলে, অল দ্য বেস্ট। যে ভেবেছে যে যেভাবে পারছে নাচছে। নাচানাচি শেষ করে যখন ক্লান্ত হলো সবাই, তখন বাড়ির বড়রা এলো। তারা দিল ডিনারের। খেয়ে দিয়ে গানের আসর বসবে এখানে। তখন বড়রাও পার্টিসিপেট করবে। ইরফানের ঘুম ভাঙে ঠিক রাত 8টায়। আসলেই একটা লম্বা ঘুম দিয়েছে সে। চোখ মেলে পরিস্থিতি বুঝতে সময় নিল সে কোথায়, এখানে কি করছে। ভাবতে ভাবতে কানে ঝড় তুলল টুইন্টিজের গান, বলে চুড়িয়া বলে কাঙ্গনা। তড়াক করে লাফিয়ে উঠে বসে কপাল কুঁচকে আশেপাশে তাকায় সে। হঠাৎ ঘুম ভেঙে এত শব্দ নেওয়া যাচ্ছে না। জলদি জলদি মুখে পানি ছিটিয়ে এসে কানে বালিশ চেপে ইরফান শুয়ে থাকে। ভীষণ রকমের ইচ্ছে করছে কফি খেতে, তবে ঘর থেকে বেরোনোর ইচ্ছে নেই তার। চুপচাপ শুয়ে থাকে নিজের ঘরে। নৈশ ভোজের পাট চুকিয়ে সবাই বসলো গানের আসরে। রাত গভীর করবে না কেউই। কালই এই বাড়িতে অনুষ্ঠান। গানের বেলায় ইনসি রাহু ইনায়ার বান্ধবীরা লবডঙ্কা। এ তাকে মাইক্রোফোন দিচ্ছে, ও একে মাইক্রোফোন দিচ্ছে। বড়রাও এসে অংশ নিল সবার সাথে। ইহান হঠাৎ করে প্রণমীকে ডেকে উঠল। প্রণমী সাড়া দিল। ইহান বলতে লাগলো, তুমি গান শোনাবে না আমাদের? পরপর ফাঁকা ঢোক গিলল প্রণমী। প্রেরণা শুকনো মুখ করে বোনের দিকে তাকায়। এবাড়ির বড়রা প্রত্যেকেই একবার করে কথাটি তুলেছে। প্রেরণা খুব সংকোচ নিয়ে প্রণমীর পিঠে একটা হাত রেখে নিচু গলায় বলে, একটা গাও প্রণমী, আমরা একটু পর বেরোবো। আড়ষ্ঠতায় জমে থাকে প্রণমী। ইনায়া বলে ওঠে, গাইবে না? ভাবির কথায় মুখ শুকিয়ে যায় প্রণমীর। কথাটা বলেছে ভাবি রাগ দেখিয়ে। শামিন বলল, তুমি তো এত অবাধ্য নাও শুনেছি। আমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করি আঙ্কেল। কিছু সময় নীরব থেকে প্রণমী মুখ খুলল। শামিন বলল, তোমরা তোমার গলাতে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। মিউজিকের আওয়াজ থেমেছে। ইরফান কান থেকে বালিশ সরিয়ে উঠে বসল। নিচে কি হচ্ছে সেটা কল্পনা করছে ইরফান। সবাই নাচছে গাইছে। ইনায়া তার পেয়ারের পরকে নিয়ে নাচানাচি করছে। ইনসি রাহু চোখ মুখ কঠিন করে অফিসারের পাশে বসে আছে। আর ওই জ্ঞানী আপা, সে সম্ভবত তার দুধের দাঁত না পড়া বোনকে কোলে নিয়ে বসে আছে। আর ইরফানের অতি ভদ্রলোক দাদান, সে নিশ্চয়ই হাবলার মতো ওই জ্ঞানী আপাকে হা করে দেখছে। এটা ছাড়া তো আর কিছু করার মবোধ নেই।
তার ভদ্রলোক দাদানের। সব দিক থেকে পারফেক্ট দাদানের এই একটা ব্যাপার ইরফানের বিরক্ত লাগে। সব রেখে ওই জ্ঞানী আপাকে ডুবতে চায়। অবশ্য মাম্মা ডুবতে দিলে হয়। মাম্মা যেদিন এসব জানবে সেদিন আর কিছু না ভেবে ইরফান বড় দাদানের ভবিষ্যৎ মনে করে হাসল। ইরফান শুয়ে পড়ল। যার যা ইচ্ছে করুক, তাতে তার কি। প্রণবীর মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার। একটা লং ফ্রক, একটা আদুরে স্নিগ্ধ পবিত্র মুখ, দুপাশে দুটো বেনি আর গালে লাল তিল। ইরফান দু চোখ বন্ধ করে নেয়। আজ কি পড়ে এসেছে দুধের বাচ্চা প্রণমী। জানতে ইচ্ছে করছে খুব, দেখতে ইচ্ছে করছে। বুকের বাপাশে কেমন একটা অনুভূতি চলে এসেছে। ইরফান পাত্তা না দিয়ে উঠে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ জ্বলন্ত সিগারেটটার দিকে তাকিয়ে থেকে সিগারেটটা ফেলে চুপচাপ গিয়ে বিছানায় বসে থাকে আবারও। এক হাতে বোনকে আগলে ধরল প্রেরণা। মাইক্রোফোন প্রণমীর সামনে সেট করা হলো। বারবার ঢোক গিলতে থাকা প্রণমী স্বস্তি পাচ্ছে না। ইহান গম্ভীর কণ্ঠে বলল, প্রণমী। স্তব্ধতা কাটিয়ে রিনিঝিনি ঝংকারে মুখরিত হলো অন্ধর মহল। এই বাড়ির প্রতিটি কোণ একরাশ মুগ্ধতা নিয়ে ওই একরত্তি মেয়েটার দিকে মনোযোগ দিল প্রত্যেকে। প্রণমী যখন গাইতে শুরু করে তখন সে অন্য কেউ হয়ে যায়, যেন এক পরিপূর্ণ নারী, আর ভিতরের আবেগ নিংড়ে বের করে নিচ্ছে। প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথায়ে সজ্জা। এক পরিণত সুমিষ্ঠ নারী কণ্ঠ। ইরফান শোয়া থেকে উঠে বসলো তৎক্ষণাৎ। কণ্ঠস্বর পরিচিত ঠেকছে। খুব শোনা শোনা এই স্বর, খুব কাছ থেকে শুনেছে এমন। চুপচাপ বসে থাকে ইরফান, কান খাড়া করে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইরফান। ধীর পায়ে হেঁটে অতি সন্তর্পণে দরজা খুলে সে বাইরে বেরোয়। অতি ধীর গতির সাথে এগিয়ে যায় পশ্চিম পাশের রেলিংয়ের কাছটাতে। ওখান থেকে নিচতলা সরাসরি দেখা যায়। তাকে এই কণ্ঠস্বর যেন চুম্বকের মতো টানছে। এক কদম, দু কদম, 18 কদমে ইরফান পৌঁছয় সেখানে। শ্যামলা সুদর্শন মুখে বিস্ময়, ভীষণ বিস্ময়। হঠাৎ করে থমকে গেল। নির্নিমেষ অবলোকন করছে পুতু পবিত্র গোলাকার মুখটাকে, তার বেশভূষা, তার চুল। আচ্ছা, 1.5 মাসে অনেকটা বড় হয়েছে নাকি মেয়েটা? খানিকটা ম্যাচিউরিটি এসেছে মুখশ্রীতে, নাকি গাইছে বলে এমন মনে হচ্ছে? রেলিং ধরে লম্বা শক্তপোক্ত শরীরটা দাঁড়িয়ে থাকে টান টান হয়ে। নিশ্চুপ দেখতে থাকে মেরুনে সুসজ্জিত ইরফানের অ্যাক্সিডেন্টাল বউ। শুনেছে যার মানসিক প্রতিবন্ধকতাও রয়েছে। এক জীবনে কতটা দুঃখ মেয়েটার, তাতে অবদান রেখেছে ইরফানও। প্রণমী এই অন্তরাতে পৌঁছতেও ইরফানের ঘোর কাটে। হঠাৎ ঠোঁটে ফুটে ওঠে পরিতৃপ্তির হাসি, মুগ্ধ তার হাসি। সভ্যহিতের ন্যায় সে প্রণমীর সাথে সাথে ঠোঁট নেড়ে নিজেই বিড়বিড় করে গাইতে থাকে। প্রণমী যেন সত্যিই লজ্জা পাচ্ছিল, যেন তাই তার হাস্য উজ্জ্বল চাহনি আর গায়ের ওই মেরুন সালোয়ার স্যুট যেন গানটিকে ওই পরিধেয় ঝংকৃত করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরফান। গান শেষ হতেই হাততালি আর একের পর এক প্রশংসাসূচক বাক্যবাণে বিদ্ধ হচ্ছিল প্রণমী। ইরফান কিছুক্ষণ গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। এই গুণ আছে মেয়েটার ইরফান জানত না। পরপর মুখভঙ্গি পাল্টে লাজুক হেসে মাথা চুলকে ঘুরে দাঁড়াতেই থমকায় সে। শুদ্ধ চোখ বড় বড় করে এতক্ষণে অচেনা আঙ্কেলটাকে তার খালামণির গান ভাঙাতে দেখেছে। ইরফান এই বাচ্চাটাকে খুব ভালো করে চেনে। এটা জ্ঞানী আপার ছানা, আবার হতেও পারে এটা তার ভবিষ্যৎ ভাইপো। সে ভ্রু নাচিয়ে বলে, কি আপনি আমার খালামুনির গান ভেঙাছিলেন কেন? ইরফান হাসে বলে, ভেঙাচ্ছিলাম না, গাইছিলাম। তোমার খালামুনির একা একা গাইতে ভয় করে। শুদ্ধ কপাল কুঁচকে তাকিয়ে আছে, গম্ভীর হয়ে বলে, আপনি ভেঙাছিলেন, এটা ব্যাড ম্যানার্স, মাম্মা বলে। ও আচ্ছা, তোমার জ্ঞানী মাম্মা। তা বাচ্চা, শুনেছি তোমার জ্ঞানী মাম্মা নাকি হসপিটালে নিয়ে গিয়ে তোমার পাখি কেটে দিতে বলেছে ডাক্তারকে। পাখি? শুদ্ধ বুঝতে পারছে না। ইরফান হেসে বলে, একটু দেখি তো ঠিকঠাক ভাবে হয়েছে কিনা।
শুদ্ধ তৎক্ষণাৎ দুহাতে প্যান্টের চিপার চেপে ধরল। ইরফানের বড্ড হাসি পাচ্ছে। জ্ঞানী আপার ছেলেটাকে একটু খেপাতে ইচ্ছে করছে, তবে বাচ্চাটা খুব সুইট, তাই ইরফান ছেড়ে দিল সহজেই। শুদ্ধ আর দাঁড়ালো না সেখানে। মইজ বল নিয়ে ছুটতে ছুটতে এলো ওর কাছে। তারপর বাচ্চারা দল বেঁধে পোল সাইডে গেল। ইরফান এসে আবারও রেলিং ধরে দাঁড়িয়ে রইল চুপচাপ। নিচে তখন সবাই হাসাহাসি করছিল। মেহমানরা একটু পরে সবাই চলে যাবেন। আগামীকাল দুপুরে কোণে বাড়িতে ভোজ, রাত গভীর করবে না কেউ। মঈন চুপচাপ ইনশিরাহর পাশে গম্ভীর হয়ে বসে আছে। কিছুক্ষণ আগের সিচুয়েশনটা মাথা থেকে যাচ্ছে না তার। সে কোনো অন্য ইন্টেনশন নিয়ে হাত বাড়ায়নি, আর মনে হয়ে গিয়েছে। তবে প্রতিক্রিয়া অস্বাভাবিক ছিল ইনশিরাহর। দারুণ অস্বস্তি নিয়ে মঈন তার অস্বস্তির পাশে বসে আছে। একটু পরে তাকেও বেরোতে হবে। রাত বাড়ছে। ইনশিরাহকে চোখ গরম করে ঋতু বারবার কিছু একটা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইশারায়। ইনশিরাহ মেজো মায়ের ইশারা বুঝে উঠতে পারে না ঠিক। আন্দাজের উপর ভিত্তি করে মঈনকে বলে, আপনার কিছু লাগবে? মঈন চট করে চোখ তুলে তাকায়, অবাক হয়ে বলে, কি লাগবে? খাবার, পানি or anything like that? নো থ্যাঙ্কস। একটু থেমে মঈন ইনশিরাহকে বলল, এখানে ঠেসে বসে আছে নিশ্চয়ই হৃদয়টার কথাতে। যাও, গিয়ে রেস্ট নাও। আগামীকাল সকাল থেকে তোমার উপর দিয়ে বুলডোজার যাবে। একটু বিশ্রাম নাও, এখানে বসে থাকতে হবে না। আমি উঠবো। গুড নাইট। ইরফান ফ্যালফ্যাল করে চেয়ে চেয়ে দেখছে প্রণমীকে। বড়দের সাথে হাসি মুখে কথা বলছে মেয়েটা, আর এদিকে তার বড় বোন তাকে এক হাতে আগলে ধরে বসে আছে। ইরফান এই দৃশ্য দেখে বাঁকা করে হাসে। জ্ঞানী আপার ভয় করছে খুব। তার দুধুটুকু বোনকে ইরফান মির্জা ছিলের মতো ছো মেরে নিয়ে দৌড় লাগাবে, তাই এভাবে সতর্কতা অবলম্বন করছে হয়তো। ইরফান দোতলার রেলিং ধরে একে একে প্রত্যেককে অবলোকন করে লুকিয়ে লুকিয়ে। তার কল্পনার সাথে মিলে গিয়েছে পুরো দৃশ্যটা। ইনু তার স্বামীর সাথে এক কোণে দাঁড়িয়ে আহ্লাদীপনা করছে। এসপি গম্ভীর হয়ে তার বউয়ের পাশে বসে আছে দেখে মনে হচ্ছে বউ নয়, আসামি নিয়ে বসে আছে। ইনশিরাহর মুখভঙ্গি একটা চোরের মতন। এসপির কাছে অ্যারেস্ট হয়েছে এমন লাগছে। আর তার ভদ্রলোক দাদান ঠিক চেয়ে চেয়ে জ্ঞানী আপাকে দেখছে। জ্ঞানী আপা হাত নেড়ে নেড়ে কী সব বলছে সেসব শুনছে সে মনোযোগ দিয়ে। সবার আগে মঈন বড়দের থেকে বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে। এদিকে ইনশিরাহকে ঠেলতে ঠেলতে ঋতু আর পরি সদর দরজার কাছে নিয়ে যাচ্ছে। ধমকে বলছে, যা গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় জামাইকে। তোর কবে বুদ্ধিশুদ্ধি হবে? এতে বুদ্ধিশুদ্ধি হবার কি আছে? অবাক হয়ে জানতে চায় ইনশিরাহ। পরি ঠেলে দিচ্ছে তাকে। যা যা গিয়ে গেটের কাছ থেকে বিদায় দে। নিভৃতে কিছু কথা বল। জানতে চা কোনো অসুবিধা হলো কিনা। জামাই ইহানির সাথে গেটের কাছে দাঁড়িয়ে কথা বলছে। যা না মা। ঠেলতে ঠেলতে একেবারেই চৌকাঠের বাইরে এনে দাঁড় করালো ইনশিরাহকে। ইনশিরাহ এক প্রকার বিরক্ত হয়ে বলে, তো তোমরাই তো আমার সাথেই চলে এলে, তো যাও, তোমরাই যাও, বিদায় জানাও তোমাদের জামাইকে। ঋতু আর পরি একই সাথে হেসে ওঠে। তারপর ভেতরে চলে যায়। ইনশিরাহকে দেখে ইহান মঈনকে বাই বলে চলে যায়। ধীর কদমে এগিয়ে আসে ইনশিরাহ মঈনের দিকে। মঈন টান টান দাঁড়িয়ে আছে। ইনশিরাহর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আন্টিরা পাঠিয়েছে? চুপ করে থাকে ইনশিরাহ। মঈন বলে, ভেতরে যাও, কাল দেখা হবে। গুড নাইট। হাঁটতে হাঁটতে পুল সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল ইরফান। ধীরে ধীরে মেহমান ফাঁকা করে যাচ্ছে বাড়িটা। আনন্দ উৎসব আবারও আগামীকাল সকাল থেকে শুরু হবে। বাচ্চারা তখনও হৈ হৈ করে খেলছে ব্যাডমিন্টন কোর্টে। ইরফান ট্রাউজার্সের ধূপ কেটে হাত গুজে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যায়। পশ্চিমে নীল অপরাজিতার এক বিশাল ঝোপ। সেখান থেকে একটি নীল কণ্ঠ তুলে ঘাড় ঘুরিয়ে শুদ্ধকে দেখল। তারপর ডাকলো, এই মামু। শুদ্ধ আবারও ওই অদ্ভুত আঙ্কেলকে দেখল। ইরফান এইবার মুখ হাসি হাসি করে বলল, কাম। শুদ্ধ এগিয়ে যেতেই ইরফান ওর সামনে হাঁটু গেড়ে বসলো। শুদ্ধর নরম তুলতুলে ডান হাতটা নিয়ে হাতের মুঠিতে একটা নীল অপরাজিতা গুজে দিয়ে বলল, এটা তোমার খালামণির হাতে দেবে। শুদ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে। ইরফান বলল, যাও।
শুদ্ধ কেমন বাধ্য ছেলে হলো, ছুটে চলে যায় সে। ইরফান ওঠে, ধীর কদমে এগিয়ে যায় পশ্চিম পাশের রেলিংয়ে ধরে, গিয়ে চোখ রাখে নিচতলায়। প্রেরণারা এখন উঠবে, শুদ্ধকেই খুঁজছিল সে গোটা বাড়িতে। শুদ্ধ ফুলটা নিয়ে তখন তার খালামণির কাছে যায়। প্রণবী সোফাতে চুপচাপ বসেছিল। শুদ্ধ গিয়ে খালামণির একটা হাত টেনে ফুলটা গুছে দিল খালামণির হাতে। প্রণবী চমকে ওঠে, বলে, সরি শুদ্ধ, এটা কি? ফুল। ফুল? কি ফুল? কোথায় পেলে? কে দিল? শুদ্ধ কিছু বলতে যাবে তখনই প্রেরণা ত্রস্ত পায়ে হেঁটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, শুদ্ধ কখন থেকে খুঁজে চলেছি তোমাকে বাবা। পুরো বাড়ি কিছুটা হলেও শান্ত এখন। কিছু কাছের দূরের স্বজন এবং ইনশিরাহ ইনায়ার বান্ধবীরা থেকে গিয়েছে বাড়িতে, বাদবাকি সবাই চলে গিয়েছেন। একের পর এক প্রোগ্রাম, বাড়ির সকলেই তখন হতক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল যে যার ঘরে। কিছুক্ষণ আগের ঘটনাটার চিহ্ন মাত্র নেই শান্তিনীরের অন্দরমহলে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন তাদের কাজের তদারকি করে আপাতত ছুটি নিয়েছে আজ রাতের জন্য। দোতলার সব থেকে পূবের দুটো ঘর দখল করে শুয়েছে মেয়েরা। বিয়ে বাড়িতে খুব খুশি আমেজে। বিছানা ব্লক করে মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে গা এলিয়ে দিতেও দ্বিধা করেনি সবাই। ঘুমোতে গিয়েও খুনসুটিতে ব্যস্ত তারা। চাপা হাসিতে ফেটে পড়ছে সবাই। ইনশিরাহ তখন ফ্রেশন আপ হয়ে সাজ মুছে শাড়ি খুলে একটা ওভার সাইজ টি শার্ট পরে ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে আছে চুপ করে। সন্ধ্যা থেকে ভীষণ ক্লান্ত সে। বাইরে থেকে ভেসে আসা সুভাষিত বাতাস গায়ে লাগাতে লাগাতে সে ভাবছিল অন্য কথা। আজ রাতটা পেরোলেই তার জীবনে নতুন মোড় আসবে। নিজের এই প্রিয় ঘরটা ছেড়ে সম্পূর্ণ অচেনা এক পুরুষ, যে নাকি তার স্বামী, তার বাড়িতে, তার ঘরে, তার বিছানায় থাকতে হবে, তার সাথে ভাগাভাগি করতে হবে সব কিছু, একেবারে সব কিছু। ইনশিরাহ সেসব ভাবতে থাকে উদাস হয়ে। কিন্তু মাম্মা বাবা কি ভীষণ খুশি। দু চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে নেয় ইনশিরাহ। স্বামীর আলোর হাসি হাসি মুখটা চোখের পাতায় ভাসে। এত অস্বস্তির মাঝে এতটুকুই স্বস্তি তার। মাম্মা বাবা ভীষণ খুশি। পেছন থেকে হঠাৎ তোনা গিয়ে ইনশিরাহর কাঁধে হাত রাখে। চমকে উঠে ইনশিরাহ ঘুরে তাকিয়েই একটা লম্বা শ্বাস ফেলে বলে,